শুরুতেই একটি বোট বনের লেকের মধ্যে দিয়ে যাত্রা করতে দেখা যায়। এই দৃশ্যটি দেখে বোঝাই যাচ্ছিল যে সেই বনটি অনেক বেশি গভীর ছিল। এই বোটেই যাচ্ছিল জেফ নামের এই ব্যক্তিটি, অর্থাৎ দক্ষ একজন সাপ শিকারী। সে তার সাথে দুজন সঙ্গী নিয়ে গভীর জঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করছে। তারা মূলত জঙ্গল থেকে সাপ ধরে শহরে বিক্রি করত। তবে আজ তাদের উদ্দেশ্য কিছুটা ভিন্ন। তারা আজকে যে জঙ্গলে যাবে সেখানে মূলত অ্যানাকোন্ডার বসবাস। এমনকি সেই অ্যানাকোন্ডাগুলোর মধ্যে ক্রিমসন নামের একটি অ্যানাকোন্ডা সবচেয়ে বড় ছিল। সেটা যতটা বড় ছিল ঠিক ততটাই ভয়ানক ছিল, যার জন্য নৌকার ক্যাপ্টেন তখন তাদেরকে বলতে থাকে যে আমি আর সামনে যাব না, কারণ সামনের জঙ্গলটি পুরোপুরি অভিশপ্ত। আজও পর্যন্ত কেউ সেখান থেকে ফিরে আসতে পারেনি। তার এই কথাগুলো শুনে বাকি সবাই হাসতে শুরু করে, বলতে থাকে তোমার তো সেখানে থাকতে হবে না, তুমি কোনো রকম আমাদেরকে পৌঁছে দিয়ে সেখান থেকে চলে এসো। এরপরেই তাদের ম্যাপ অনুযায়ী তারা পৌঁছে যায়। জায়গা মতো পৌঁছানোর পর নৌকার ক্যাপ্টেন জেফের কাছ থেকেও অতিরিক্ত টাকা চেয়ে বসে, কারণ এই জায়গাটি ছিল যেমন ভয়ানক তেমনি দূরে। জেব তখন তাকে অতিরিক্ত টাকা দিতে রাজিও হয়ে যায়, এমনকি সে টাকাগুলো তার সামনে সে ছড়িয়ে ছিটিয়ে দেয়। নৌকার ক্যাপ্টেন তখন সে টাকাগুলো খুশি হয়ে কুড়িয়ে নিতে থাকে, কিন্তু জেব এখন যা করে সেটার জন্য কেউই প্রস্তুত ছিল না। ক্যাপ্টেনের গলায় সে ছুরি ঢুকিয়ে দেয়। ক্যাপ্টেন সেখানে মারা যায়। এরপর জেব ক্যাপ্টেনের মাথা কেটে সেখান থেকে ছুঁড়ে ফেলে দেয়। ঘটনাগুলি তার দুজন সঙ্গীও দেখছিল। তারা জেফের এমন কর্মকাণ্ড দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর জেব তাকে বলতে থাকে যে আমার সাথে যদি তোমরা ধোঁকাবাজি করো তাহলে তোমাদের পরিণতিও এমনই হবে। এরপর তারা আরো গভীর জঙ্গলের দিকে রওনা হয়। হাঁটতে হাঁটতে তারা অনেক বড় গাছের নিচে গিয়ে পৌঁছে। সেখানে বড় একটি সাপের মূর্তি ছিল। এই মূর্তিটি দেখে জেফ অনেক খুশি হয়ে যায়। সে ভাবতে থাকে যে অবশ্যই অ্যানাকোন্ডা এখানে আছে, তা না হলে সেই অ্যানাকোন্ডার মূর্তি এখানে থাকার কথা না। এরপরে জেফের সঙ্গীরা সেই জায়গাতে আরও কিছু ছোট ছোট সাপ খুঁজে পায়। খুশি মনে তারা এই সাপগুলো বস্তাতে কালেকশন করতে থাকে। কিন্তু জেফকে এই বিষয়ে খুশি হতে দেখা যায় না, কারণ তার উদ্দেশ্য তো ভিন্ন। মূলত জেফ এখানে এসেছে ক্রিমসন অ্যানাকোন্ডা ধরার জন্য। এটা যদি সে ধরতে পারে তাহলে তার 7 পুরুষ বসে থেকে খেতে পারবে। তাই ছোটখাটো সাপের প্রতি তার কোনো আকর্ষণই নেই। এরপর দেখা যায় জেফের সাথে থাকা সঙ্গীদের মধ্যে একজন সেই সাপগুলো নিয়ে বোটে এসেছে। সামনে তাকাতে সে লক্ষ্য করে বোটের ক্যাপ্টেনের কাটা বডি পানির মধ্যে দাঁড়িয়ে আছে। সে চিন্তা করতে থাকে সে কি আসলে সত্যি দেখতে পাচ্ছে সব, কারণ এটা কিভাবে সম্ভব। এরপর সে দেখে সেই বডিটি আবারও ডুবে যায়, এমনকি কিছু একটা পানির নিচ দিয়ে তেড়ে তার দিকে আসছিল। আর এই দৃশ্য দেখে সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু কিছুতেই তার রেহাই হয় না। পানির ভিতর থেকে একটি বড় মাপের অ্যানাকোন্ডা তাকে ধরে ফেলে। এরপর সেই অ্যানাকোন্ডা তাকে পেঁচিয়ে তার শরীরের সব হাড় ভেঙে ফেলে। এরপর এই অ্যানাকোন্ডা তাকে খেয়ে ফেলার জন্য প্রস্তুতি নেয়। অন্যদিকে দেখা যায় জেফের সাথে থাকা আরেকজন সঙ্গী ব্যাগ ভর্তি সাপ নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল। হঠাৎ সে তার সামনেই দেখতে পারে দৈত্যাকার একটি অ্যানাকোন্ডা, যেটা কিনা তার সামনে দিয়েই চলে যাচ্ছিল। ভয়ে তো তার অবস্থা একদমই খারাপ। এরপরে ঠিক যখনই সে গাছের দিকে তাকায় সে দেখতে পারে সাপটি তার দিকে তাক করে আছে। আর এমন ভয়ানক অবস্থাতে কে ঠিক থাকতে পারে বলুন। পাশাপাশি সে সাপের পেটের দিকে তাকিয়ে বুঝতে পারে যে এইমাত্র কোনো মানুষকে হয়তো সে গিলেছে। তাই সে বুঝেই ফেলে যে তার আর রেহাই নেই, এখন নিশ্চিত তাকেও মরতে হবে। এই মুহূর্তে তার পালানেরও আর কোনো পথ ছিল না। তবে এই সময় সে সাপটি তার সঙ্গীকে মুখ দিয়ে বের করে ফেলে দেয়, মানে যেটা ছিল সর্বোচ্চ ভয়ানক একটি দৃশ্য। আসলে মানুষ শোকে যেমন পাথর হয়ে যায়, এই ব্যক্তিটি তখন ভয়ে পাথর হয়ে গিয়েছে। সেখান থেকে মুভ করার মতো কোনো সাহসী আর তার ছিল না। এরপরই সে অ্যানাকোন্ডা তাকেও ধরে ফেলে, রীতিমতো তাকে গাছের উপরে নিয়ে গিয়ে পেঁচাতে শুরু করে। এরপর তার খাবারের পালা। তবে আশ্চর্যজনক ব্যাপারটা হচ্ছে জেব এই সব কিছুই কাছ থেকেই দেখতে পাচ্ছিল। এমনকি তার হাতে একটি বন্দুকও ছিল, কিন্তু সে কোনোভাবেই তাকে বাঁচানোর চেষ্টাও করছিল না। জেবকে এই মুহূর্তে দেখে বোঝা যাচ্ছিল সে যেন অনেক বেশি খুশি হয়েছে। আসলেও এর পিছনে কারণটা হচ্ছে সে তার সঙ্গীদেরকে টোপ হিসেবে ব্যবহার করছিল। যখন সাপটি তার সঙ্গীদেরকে খাওয়া নিয়ে ব্যস্ত থাকবে ঠিক তখনই সে সাপটিকে মেরে ফেলবে। এমনকি এই সাপটিকে ধরে নিয়ে গিয়ে সে একাই কোটিপতি হবে। এরপরে দেখা যায় জেব তার শটগান বের করে সেই অ্যানাকোন্ডাকে শ্যুট করতেই যাচ্ছিল। ঠিক এ সময় সেই জঙ্গলের প্রত্যেকটা প্রাণী চিল্লাপাল্লা করে চারদিকে ছোটাছুটি করতে শুরু করে। আর এ সময় সেই অ্যানাকোন্ডা জেফের সঙ্গীকে সেখানে ফেলে দিয়ে পালাতে শুরু করে। তবে এই ঘটনা কেন ঘটলো এটা কোনোভাবেই বোঝা যাচ্ছিল না। জেফও এর কোনো উত্তর খুঁজে পায় না। তবে জেফ ভাবতে থাকে যে অবশ্যই কোনো না কোনো কারণ আছে, যে কারণটার জন্য প্রত্যেকটা পশু পাখি এভাবে ভয় পাচ্ছিল। এরপর সিনটি পরিবর্তন হয়। আমরা একটি সার্কাস পার্টি দেখতে পারি। তবে এই সার্কাসের সবারই অবস্থা একদমই নাজেহাল। শুধু তারা না, সার্কাস পার্টি করে এমন প্রত্যেকটা গ্রুপের অবস্থায় একদমই নাজেহাল। কারণ এই যুগে আর সার্কাস দেখার কেই বা আছে, যার কারণে বলাই যেতে পারে যে এই সার্কাস পার্টিগুলোর আর্থিক অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তবে এ সময় সেই সার্কাস পার্টিটার সাথে বালিয়াং নামের একজন ব্যক্তি দেখা করতে আসে। সে সোজা গিয়ে সার্কাসের মালিকের সাথে কথা বলতে থাকে। ব্রিফকেস ভর্তি টাকা দিয়ে সে টিমের বাকি লোকজনদেরকে সে কিনে নেয়। সে তখন সবাইকে বলতে থাকে যে আমি থাইল্যান্ডে গিয়ে এই টিম নিয়ে একটি নতুন সার্কাস পার্টি করব, আর সেখানে এখানকার চেয়ে বেশি ইনকাম হবে।
তবে এ সময় সেখানকার প্রত্যেকটা ব্যক্তি বালিয়াংয়ের এতগুলো টাকা দেখে একদমই অবাক হয়ে যায়, কারণ এ বান্দা তো কিছুদিন আগে এই সার্কাস পার্টিতেই কাজ করত। বলতে গেলে এই সার্কাস পার্টি করে সে 3 বেলা ঠিকমতো খেতেও পারত না। হঠাৎ করে এত টাকার মালিক সে কিভাবে হয়? তবে যাই হোক, সে যে সবাইকে টাকা দিয়ে কিনে নিয়েছে এটা তো সত্য। রাতটা পার করে তারা পরদিন সকালে বেরিয়ে পড়ে। তারা এই বোটের মাধ্যমেই থাইল্যান্ডে পাড়ি জমাবে। তবে যাত্রাটি শুরু করার আগে বালিয়াং টয়লেটে বসে তার একটা সঙ্গীকে কল করে। সে বলতে থাকে সবকিছুই ঠিকঠাক আছে, শুধুমাত্র পৌঁছার অপেক্ষায়। আর এ সময় তার এই কথোপকথনের মাধ্যমে বোঝা যাচ্ছিল যে তার মাথায় কোনো না কোনো একটা কুমতলব আছে। বোটে থাকা বাকি সবার কপালে হয়তো কোনো একটা দুঃখ আছে। কিছু দূর যাওয়ার পরে বোটের ক্যাপ্টেন সবাইকে জানাতে থাকে যে তাদের বোট আর কোনোভাবেই সামনে এগুতে পারবে না, কারণ তাদের যাবার পথ সামনে স্তূপ দিয়ে আটকে গেছে। বালিয়াং এই অবস্থাতে প্রচণ্ড রেগে যায়, কারণ তাকে তো সময় মতো থাইল্যান্ডে পৌঁছাতেই হবে। সে সবাইকে বলতে থাকে যে আমি যদি সময় মতো না পৌঁছি তাহলে অনেক বড় অন্যায় হয়ে যাবে। থাইল্যান্ডে আমার অগ্রিম একটি প্রোগ্রাম নেওয়া আছে, এমনকি সেই প্রোগ্রামের জন্য আমি অগ্রিম টাকাও নিয়েছি। তাই যেভাবেই হোক আমাকে সময় মতো পৌঁছতেই হবে। ক্যাপ্টেন তখন তাকে বলে কি আর করার, এই পথ দিয়ে যদি যেতে হয় তাহলে সেই জায়গাতে আমাদের বোম ব্লাস্ট করতে হবে, আর এই ব্লাস্টের মাধ্যমে সেখানে পথ তৈরি হয়ে যাবে। ক্যাপ্টেনের এই পরামর্শতে বালিয়াংও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, যার ফলে তারা রীতিমতো সেই স্তূপের মধ্যে বোম ফিট করতে থাকে। এ সময় তাদের কোনো ধারণাতেই ছিল না যে এটার মাধ্যমে তারা কত বড় বিপদের সম্মুখীন হতে যাচ্ছে। তো যাই হোক, এরপরে ক্যাপ্টেন একটি বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে সেখানে ব্লাস্ট হয়ে যায়। এতে তাদের রাস্তাও ক্লিয়ার হয়ে যায়, কিন্তু তারা সঙ্গে সঙ্গে একটি মহা বিপদের সম্মুখীনও হয়ে যায়। ব্লাস্ট হওয়ার পরে সেই স্তূপে আটকা পড়া অনেকগুলো সাপ তাদের বোটে এসে পৌঁছে যায়। তারা যেদিকেই তাকাচ্ছে শুধু সাপ আর সাপ। আসলে সেই স্তূপের বাক্সগুলোর মধ্যে অনেক সাপ থাকতো। ব্লাস্ট করার আগে তারা সেটা কোনোভাবে ভাবতেও পারেনি। এ সময় সেই বোট সাপে এমনভাবে ভরে যায় যে তারা যেদিকে যাচ্ছিল সেদিকেই শুধু সাপ আর সাপ। সাপগুলো রীতিমতো তাদেরকে কামড়াতেও শুরু করে। ভয়ে তারা চিৎকার করে এদিক ওদিক ছুটতে শুরু করে। কেউ আবার অতিরিক্ত ভয়ে নড়াচড়া করতেও যেন ভুলে যাচ্ছিল। আমরা ল্যারি নামের একটি মেয়েকে দেখতে পারি। সাহসী এই মেয়েটা পানির আঘাতে সেখানে থাকা সাপগুলোকে বোট থেকে ফেলে দিচ্ছিল। বালিয়াং তখন ভয় পেয়ে বাথরুমের দরজা বন্ধ করে নিজেকে বন্দি করে ফেলে। তাতেও কি তার রেহাই ছিল? বাথরুমের ছাদ ভেঙে সেই সাপগুলো তার শরীরের উপরে এসেই পড়ে। সাপগুলো থেকে বাঁচার জন্য সে সঙ্গে সঙ্গে সেখান থেকে নদীতে ঝাঁপ দেয়। এমনকি সে নদীর তীরে এসেও পৌঁছায়। তীরে পৌঁছার পর সে ভয়ে ভয়ে ডান দিকে তাকিয়ে দেখে একটি কিং কোবরা তার দিকেই তাকিয়ে আছে। এ সময় এই সাপটি তাকে কামড়াতেই যাচ্ছিল। হঠাৎ একটি ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে সে সাপকে পা দিয়ে চাপ দিয়ে ধরে। বালিয়াং এবারের বারে বেঁচে যায়। পরে আমরা দেখতে পারি এই ব্যক্তিটি আর কেউই না, বরং জেফ ছিল। অর্থাৎ জেফ এখনো পর্যন্ত বেঁচে আছে। এমনকি জেফ যেখানে পৌঁছেছিল এটাই সেই জায়গা যেখানে অ্যানাকন্ডায় ভরা ছিল। আর ভুলবশত তারা কিনা এখানে এসে পৌঁছেছে। বালিয়াংকে জেফ বাঁচিয়েছে বলে না চিনেই তাকে তার বোটে নিয়ে আসে। জেফ তখন সবাইকে নিজের পরিচয় দেয়, তবে সেটা ছিল পুরোপুরি মিথ্যা একটি পরিচয়। সে জানায় আমি একজন ওয়াইল্ড এক্সপার্ট, তবে ভুলবশত আমার সঙ্গীরা সবাই মারা গেছে, একমাত্র আমি বেঁচে আছি। এই কথা বলতে না বলতে সেখানে জিয়ং নামের একজন ব্যক্তির কানে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়। এতটাই ব্যথা হয় যে সে কান ধরে সেখানেই গড়াগড়ি খেতে থাকে। জেব তখন তার কান দেখতে থাকে। সে স্পষ্ট বুঝে যায় যে এই কানের ব্যথাটা কিসের জন্য হচ্ছে। সে সঙ্গে সঙ্গে তার আঙুল কেটে রক্ত বের করে সেই আঙুলটি আবার তার কানের সামনে গিয়ে ধরে। একটি ছোট্ট সাপ রক্তের গন্ধে কান থেকে বেরিয়ে এসে তার হাতে কামড় দিয়ে বসে। তবে এই দৃশ্য দেখে ল্যারি নামের একটি মেয়ে খুবই অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে এই বিষাক্ত সাপটি তাকে কামড় দেওয়ার পরেও কেন কিছু হলো না। তবে ল্যারির এই বিষয়ে কিছুটা অভিজ্ঞতা ছিল। আসলে বিষাক্ত সাপের কামড়ে একজন ব্যক্তির কিছু নাও হতে পারে, যদি সেই ব্যক্তির শরীরে অনেকগুলো বিষাক্ত সাপের পয়জন ঢুকানো হয়। জেফের ক্ষেত্রে হয়তো সেটাই ঘটেছে। আর যদি তাই হয় তাহলে জেফ অবশ্যই ভয়ঙ্কর কোনো মানুষ। ল্যারি এই বিষয়টি বালিয়াংকেও জানায়। রাতের আধারে জেফ সেই ক্যাপ্টেনের সাথে দেখা করে। তাকে অনেকগুলো টাকার লোভ দেখিয়ে একটি ম্যাপ বের করে। সে ম্যাপের একটি জায়গা দেখিয়ে তাকে জানায় যদি আমাকে এখানে তুমি পৌঁছে দিতে পারো তাহলে সেখানে পৌঁছার পর তোমাকে আরও অনেক বেশি টাকা দেব। জেফের এই কথা শুনে ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে তার দিকে বন্দুক তাক করে। জেফ যে একজন মতলবী মানুষ তা অলরেডি সে বুঝে গেছে। এমনকি সে যে সবাইকে ভুয়া পরিচয় দিয়েছে সেটাও সবাই সন্দেহ করতে শুরু করেছে। ক্যাপ্টেন তখন তাকে আরও বলতে থাকে যে ওই জায়গাতে তুমি যদি আর একবার যেতে বলো তাহলে তোমাকে অবশ্যই আমি গুলি করে দেব। এরপরই সেই ক্যাপ্টেন জাহাজের উপরে বসে বসে মাছ ধরছিল। হঠাৎ তার বড়শি টানাটানি শুরু করে দেয়। এত বেশি টান পড়ছিল যে সে বড়শিটি তার হাত থেকে নিচে পড়ে যায়। ক্যাপ্টেনটি তখন সে বড়শি তোলার জন্য পানির কাছাকাছি চলে যায়। এই মুহূর্তেই কে যেন তাকে পানিতে ডুবিয়ে নেয়। কোনোভাবেই ক্যাপ্টেন আর পানি থেকে উঠে আসতে পারে না। পরদিন সকালে সবাই মিলে ক্যাপ্টেনকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তারা ক্যাপ্টেনকে খুঁজে পায় না। ল্যারি জেফকে জিজ্ঞাসা করে যে আপনি কি ক্যাপ্টেন সম্পর্কে কিছু জানেন। ল্যারি তখন ভাবতে থাকে যে অবশ্যই জেফের কারণে ক্যাপ্টেনের কোনো ক্ষতি হয়ে গেছে। জেফ তখন বলতে থাকে যে এটা একটা ভয়ানক জঙ্গল,
যে কোনো সময় যে কোনো মানুষের যে কোনো ক্ষতি হয়ে যেতে পারে, তার জন্য তো আমি দায়ী না। তবে আমরা পানির নিচে তখন ক্যাপ্টেনের বডি দেখতে পারি, যে বডিটা ব্যবহার করা হয়েছিল একটি ফাঁদ হিসেবে। আর এটা অন্য কারোরই না, বরং জেফেরই কাজ। আসলে জেফি সেদিন তাকে পানির নিচে নিয়ে গিয়ে মেরে ফেলেছিল, এমনকি তার বডিকে একটি টোপ হিসেবে সে এখন ব্যবহার করছে। তো যাই হোক, এ সময় দেখা যায় চারদিকের পরিবেশ একদমই নিস্তব্ধ হয়ে যায়। হঠাৎ বনের প্রত্যেকটা পশু পাখি চারদিকে ছুটতে শুরু করে, আর এ সময় তাদের বোটের দিকে পানির নিচ দিয়ে কি যেন আসতে শুরু করে। সবাই তখন প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু জেব তখন প্রচণ্ড অ্যালার্ট হয়ে যায়। তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে এই সময়টার জন্যই সে হয়তো এতক্ষণ অপেক্ষা করেছে। সে সঙ্গে সঙ্গে বোটের সাথে লেগে রাখা বড় বড়শির হুইলটি হাত দিয়ে আঁকড়ে ধরে রাখে। এ সময় আমরা পানির নিচে অ্যানাকোন্ডা দেখতে পারি, যে অ্যানাকোন্ডাটি দেখতে অনেক বড় ছিল। এখন সেই অ্যানাকোন্ডা এসেছে সেই টোপটি গেলার জন্য, অর্থাৎ ক্যাপ্টেনের সেই মৃত বটিটি গেলার জন্যই সে এখানে এসেছে। এর কিছুক্ষণের মধ্যেই সে টোপ ঠিকই গিলে নেয়, তবে বড়শিটির কারণে সে চারদিকে ছটফট করতে শুরু করে। অ্যানাকোন্ডা এতটাই শক্তিশালী ছিল যে বোটের সাথে লেগে রাখা সেই বড় বড়শিটি সে সঙ্গে সঙ্গে সেখানে ভেঙে ফেলে, আর এটার সাথে সাথে জেফও পানিতে পড়ে যায়। এরপরেও সে যেন কোনোভাবেই থেমে থাকে না। একটা পর্যায়ে সে একটি ছোট্ট বোটে গিয়ে ওঠে। তার হাতে তখন একটি ধারালো অস্ত্র ছিল। এর কিছুক্ষণের মধ্যেই এই অস্ত্রটি অ্যানাকোন্ডার শরীরে সে ঢুকিয়ে দেয়, কিন্তু তাতেও অ্যানাকোন্ডার কিছুই হয় না। দানব আকৃতির এই অ্যানাকোন্ডা শেষ পর্যন্ত বোট এবং জেফকে পেঁচিয়ে নেয়, এরপর তলিয়ে যায় পানির নিচে। কি আপনারা মনে করছেন জেফের পার্ট এখানেই শেষ? মোটেও না। এমন একটা খারাপ মানুষ কখনো মরতে পারে? বোটে থাকা প্রত্যেকটা মানুষ যখন মনে করছিল যে জেফ অলরেডি মারা গেছে, তখন জেফ বোটের পিছন দিয়ে চলে আসছিল। বোটে থাকা সবাই তাকে তখন দেখতে পেরে একদমই হতভম্ব হয়ে যায়। তখন কারো মাথাতেই খেলে না যে এই ব্যক্তি কিভাবে বেঁচে আছে। তো যাই হোক, এরপরেও জেফের কোনোভাবে যেন লজ্জাই হচ্ছিল না। সে তখনও পর্যন্ত অ্যানাকোন্ডাকে ধরার জন্য উঠে পড়ে লেগে থাকে। জেফ চারদিকে সেই অ্যানাকোন্ডাকে খুঁজতে শুরু করে, কিন্তু কারো ধারণা ছিল না যে সেই অ্যানাকোন্ডা অলরেডি সেই নৌকাতেই চলে এসেছে। সবাই পিছনে তাকাতেই হতভম্ব হয়ে যায়। মৃত্যুর বিভীষিকা এখন তাদের বোটেই চলে এসেছে। অ্যানাকোন্ডা সেখানে এসেই ক্যাপ্টেনের বডিটি উগলে দেয়। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবাই আঁতকে ওঠে। এরপরেই সেই বোটে উপস্থিত প্রত্যেকটা ব্যক্তি চারদিকে ছোটাছুটি করতে শুরু করে। অ্যানাকোন্ডাটিও তাদের পিছু নেয়। এরপর অ্যানাকোন্ডাটি বোটের ভিতরে থাকা দুজনকে মারতেই যাচ্ছিল। জেব তখন তার হাতে ধারালো একটি অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়। অ্যানাকোন্ডা তাকে দেখতে পেরে প্রচণ্ড রেগে যায়। তখন সেই দুইজন ব্যক্তিকে ছেড়ে দিয়ে সে তার পিছু নেয়। তবে এর কিছুক্ষণের মধ্যেই জেব আবার নিজেকে লুকিয়ে নেয়। অ্যানাকোন্ডা তখন আবারও তাদেরকে খুঁজতে শুরু করে। এরপর সেই অ্যানাকোন্ডাটি বোটের ভিতরে আবারও ঢুকে পড়ে। বোটের ভিতরে থাকা এই দুজন ব্যক্তি অ্যানাকোন্ডাকে দেখে একদমই ভয় পেয়ে যায়। তারা ভেবেই নেয় যে আজকে হয়তো তাদের জীবনের শেষ দিন। কিন্তু সেই অ্যানাকোন্ডা তখনও পর্যন্ত তাদেরকে দেখেইনি, বরং তাদের শরীরের উপর দিয়েই সে অ্যানাকোন্ডাটি পার হতে থাকে। তখন তারা পাথরের মতো নিস্তেজ হয়ে যায়, কারণ নড়াচড়া করলে তো তারা অ্যানাকোন্ডার কাছে একদমই ধরা খেয়ে যাবে। এরপর সেই অ্যানাকোন্ডাটি বাথরুমের দিকে যেতে থাকে। সেখানে জিয়ং ছোট বাচ্চাটিকে নিয়ে লুকিয়েছিল। অ্যানাকোন্ডাটি তখন তাদেরকে দেখে ফেলে। ঠিক যখনই অ্যানাকোন্ডাটি তাদেরকে আক্রমণ করতে যায়, এই সময় তারা সেখান থেকে পালিয়ে যায়, ঢুকে পড়ে আরেকটি রুমে। তবে এই রুমটাতেও তাদের কিছু সঙ্গী ছিল। এবার তারা সহ বিপদে পড়ে যায়, কারণ এ সময় সে মেয়েটির উপরে অ্যানাকোন্ডা আক্রমণ করে দেয়। জিয়ং তখন বুদ্ধি করে একটি পাত্র সে অ্যানাকোন্ডার সামনে ধরে। এতে সেই অ্যানাকোন্ডার মুখটি ভুলবশত সেটাতে আটকে যায়। অ্যানাকোন্ডার মুখে সে পাত্রটি এমনভাবে আটকে যায় যে সে কোনোভাবে চারদিকে দেখতেও পারছিল না এবং সেটা খুলতেও পারছিল না। অ্যানাকোন্ডা তখন চারদিকে ছোটাছুটি করতে শুরু করে। জাহাজের ফুয়েল তখন সেখানে ঢেলে পড়ে। হঠাৎ অ্যানাকোন্ডাটি সে পাত্রটি ভাঙতে সক্ষম হয়। তবে জেফ সে সময় পিছন থেকে দড়ির মাধ্যমে তাকে আটকে নেয়। ফুয়েলের ড্রাম সেখানে ভেঙে পড়ার জন্য সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। সে আগুন গিয়ে সে বিস্ফোরক পদার্থগুলোর সাথে লাগতে শুরু করে, যার কারণে পুরো বোটে একটি বিস্ফোরণ শুরু হয়ে যায়। বোটে থাকা প্রত্যেকটা মানুষ তখন চারিদিকে লাফাতে শুরু করে, কিন্তু সেই অ্যানাকোন্ডা সেবারে বারে নিজেকে আর বাঁচাতে পারে না, কারণ সে তো তখন দড়ির সাথে আটকে ছিল। এরপরেই তারা সবাইকে সহযোগিতা করে তীরে পৌঁছায়। তীরে পৌঁছেই বালিয়াং কাঁদতে শুরু করে, কারণ সে তখনও পর্যন্ত ভাবতে থাকে যে এই টিম নিয়ে তার আর থাইল্যান্ডে যাওয়া হলো না, যেখানে মানুষ মৃত্যুর সাথে ফাইট করছে, আর এই লোভী কিনা তখনও পর্যন্ত থাইল্যান্ড নিয়ে ভাবছে। সবাই তখন জেফের উপর প্রচণ্ড ক্ষেপে যায়, কারণ এতক্ষণে সবাই বুঝে গেছে যে জেফ তাদেরকে ফাঁদ হিসেবে ব্যবহার করেছে। সে যদি তাদের বোটে পৌঁছার পরে এগুলো না করতো, তাহলে এত বড় ঘটনা তাদের সাথে ঘটতো না। জেফ তখন বলে, এই অ্যানাকোন্ডা সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? তোমরা যদি সহযোগিতা করতে সেটা ধরার জন্য, তাহলে সবাই মিলে আমরা কোটিপতি হতে পারতাম। আর এই কথা শুনে বালিয়াং সঙ্গে সঙ্গে মুডে চলে আসে, কারণ এই বান্দারও তো দরকার শুধুমাত্র টাকা। জীবন থাকলো না গেল সেটা দিয়ে তার কোনো যায় আসে না, যার কারণে সে সঙ্গে সঙ্গে জেফের কাছে দৌড়ে যায়। সে জানায় এখন থেকে সে জেফের হয়ে কাজ করবে। থাইল্যান্ডে যাওয়ার বিষয়টা এখনকার বারে সে ক্যান্সেল করে দিয়েছে। জেফ তখন একটি ম্যাপ বের করে,
সে জানায় তোমরা যদি আমাকে সহযোগিতা করো তাহলে এই ম্যাপের মাধ্যমে আমি অবশ্যই তোমাদেরকে থাইল্যান্ডে পৌঁছে দেব। জেফের এই কথায় সবাই রাজি হলেও ল্যারি কোনোভাবেই তার কথায় রাজি হয় না, কারণ এই মেয়েটা অলরেডি বুঝে গেছে যে জেফ আসলে একজন মতলবী ব্যক্তি। সে তার নিজের স্বার্থের জন্য যে কাউকে মেরেও ফেলতে পারে। সে তখন সবাইকে বলতে থাকে যে তার কথা যেন কেউ বিশ্বাস না করে। এ সময় দেখা যায় আরেকটি মেয়ে অলরেডি অসুস্থ হয়ে পড়েছে। তার কাঁধের চুলগুলো সরানোর সঙ্গে সঙ্গে বোঝা যায় যে একটি বিষাক্ত মাকড়াসা তাকে কামড়ে দিয়েছে। এবার এই বিষে সে মারাও যেতে পারে। জেফ জানায় এটার প্রতিশোধক আমার কাছে আছে, কিন্তু সেটা রাখা আছে আমার বোটে। তাই তোমরা যদি তাকে বাঁচাতে চাও তাহলে আমাকে নিয়ে সেই বোট পর্যন্ত পৌঁছে দিতে হবে। তাই সবাই বাধ্য হয়ে তাকে বাঁচানোর জন্য তার কথায় রাজি হয়ে যায়। এরপরেই তারা ঘন্টার পর ঘন্টা সামনের দিকে এগুতে শুরু করে। কিছুক্ষণ পর তারা বসে একটা জায়গাতে বিশ্রাম নিতে থাকে। একটি মেয়ে তখন সেই লেকের পানি পান করতেই যাচ্ছিল। জেফ সঙ্গে সঙ্গে পেছন থেকে গিয়ে তাকে বাধা দেয়, বলতে থাকে এই লেকের পানিতে ছোট ছোট কিছু প্রাণী রয়েছে। পানি পান করার সঙ্গে সঙ্গে এই প্রাণীগুলো কোনোভাবে মানুষের যদি শরীরে ঢুকতে পারে তাহলে অনেক বেশি পরিমাণ পানির পিপাসা হতে থাকে। আর সেই পিপাসা মেটানোর জন্য মানুষ পানি খেতে খেতে নিজেকে শেষ করে দেয়। এরপরে তারা পথ চলতে চলতে তাদের ক্ষুধাও লেগে যায়। আশেপাশে কোনো খাবার না পাওয়ার কারণে তারা সেখান থেকে সাপ ধরে সেটাকে সিদ্ধ করে খেতে শুরু করে। এরপর তারা আবারও হাঁটতে শুরু করে। একটি গুহার সামনে এসে তাদের রাত হয়। এ সময় সেখানে তারা আগুন জ্বালিয়ে পোহাতে থাকে। তবে জেব তখনও পর্যন্ত ম্যাপ বের করে কি যেন দেখতে থাকে। এ সময় জেব যেন কি ভাবতে থাকে, আর সঙ্গে সঙ্গে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পারি একটি অ্যানাকোন্ডা জেবকেও টার্গেট করেছিল। জেব তখন তার হাত থেকে বাঁচার জন্য একটি বক্সের ভিতরে উঠে বসে। বেসিক্যালি এই বক্সটা ছিল কফিন, যে বক্সের ভিতরে খ্রিস্টান মানুষদেরকে সৎকার করা হয়। তাই ভিতরে গিয়ে একটি কঙ্কালের সাথেও তার দেখা হয়ে যায়। তাতেও জেব কোনোভাবেই ভয় পায় না। জেব নড়াচড়া করতেই উঁচু জায়গা থেকে এই বক্সটি সোজা পানিতে গিয়ে পড়ে। এরপর জেব সেই বাক্স থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই সে পারছিল না। আসলে বাক্সটি এমনভাবে আটকে গিয়েছিল যে তার বের হওয়া আর সম্ভব হয়নি। তবে কোনো না কোনোভাবে সেই বাক্সটি সেই স্তূপের মধ্যে গিয়ে পৌঁছে। ঠিক যে স্তূপের মধ্যে বোম সেট করে বালিয়াংরা সামনের দিকে এগিয়ে যেতে চেয়েছিল। আর এই বিস্ফোরণের মাধ্যমেই সে সেই বক্সের মধ্যে থেকে বের হয়ে আসে এবং নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর সিনটি আবার বর্তমানে চলে আসে। বালিয়াং তখন জেবকে জিজ্ঞাসা করে, তুমি কিমসন অ্যানাকোন্ডা ধরতে চাও তাই না? জেব বলে, হ্যাঁ, এখানে আসার একটাই উদ্দেশ্য, আমি কিমসন অ্যানাকোন্ডাকে যে কোনোভাবে হোক ধরে ফেলবো। এই অ্যানাকোন্ডা জঙ্গলের যে কোনো প্রাণীকে শিকার করতে পারে, এমনকি সে অনেকগুলো অ্যানাকোন্ডাকেও মেরে ফেলেছে। সে এতটাই বড় যে যে কোনো প্রাণী তাকে দেখা মাত্র ভয় পেয়ে যায়। তার উপস্থিতি বোঝা মাত্র যে কোনো প্রাণী চারদিকে ছোটাছুটি করতে শুরু করে। আর তখনই আমরা বুঝতে পারি যে চারিদিকে পশু পাখি এবং সবকিছু ছোটাছুটি করতো যখন তার উপস্থিতি বুঝতে পারত। জেফ আরও বলে যে এই অ্যানাকোন্ডা যদি আমরা কোনোভাবে ধরতে পারি তাহলে আমরা কোটিপতি হয়ে যাব। বালিয়াং এতগুলো টাকার কথা শুনে যেন তার কোলে গিয়ে বসবে এমন অবস্থা। সে জানায়, আমি তো আপনার সাথেই আছি। রাত তখন অনেকটাই গভীর, সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ একজনের ঘুম ভেঙে যায়। সে প্রথমত আশেপাশে তাকিয়ে দেখে তার ভাই কোথাও নেই, যার কারণে সে জঙ্গলে বেরিয়ে পড়ে তার ভাইকে খোঁজার উদ্দেশ্যে। সে তখন চিৎকার করে তার ভাইকে ডাকতেও থাকে, কিন্তু কোনো জায়গা থেকে কোনো সাড়াই আসছিল না। তবে এর কিছুক্ষণ পর সে যখন লেকের সামনে গিয়ে পৌঁছে তখন সে দেখতে পারে যে তার ভাই অলরেডি হাউমাউ করে পানি খাচ্ছে। তার পানি খাওয়া দেখে বোঝাই যাচ্ছিল যে সে সেই জীবাণুযুক্ত পানি খেয়েছিল, যার কারণে তার শরীরে আরও তৃষ্ণা তৈরি হয়। আর সেই তৃষ্ণা থেকেই সে বারবার পানি খেতে শুরু করে। সে যত পানি খাচ্ছে তার তৃষ্ণা যেন আরও বেড়ে যাচ্ছে। এই অবস্থা দেখে সে লোকটি তার ভাইকে আবারও টেনে তোলে, কিন্তু সে কোনোভাবেই তার ভাইয়ের কথা না শুনে তার ভাইকে সরিয়ে দিয়ে আবারও পানি খেতে শুরু করে। এরপর সে ব্যক্তিটি ভালোভাবে লক্ষ্য করে দেখে তার ভাইয়ের নাকের ভিতর থেকে এক প্রকার প্রাণী বেরিয়ে আসছে, যেটা দেখে সে খুব ভালোভাবে বুঝতে পারছিল যে জেফ সেদিন যা বলেছিল তা আসলে সত্য ছিল। এই প্রাণীগুলোর মাধ্যমেই তার ভাই প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে যাচ্ছে, আর সেই তৃষ্ণা মেটাতেই সে বারবার পানি খাচ্ছে। আর একটা সময় পানি খেতে খেতে সেই ব্যক্তিটি সেখানে মারা যায়। যে দৃশ্য দেখে সে কান্না করতে করতে গুহায় ফিরে আসে। তো যাই হোক, এরপর তারা আবারও তাদের পথ চলতে শুরু করে। পথ চলতে চলতে তাদের সামনে আরেকটি লেক চলে আসে। ম্যাপ অনুযায়ী সে লেকটা তাদেরকে পার হতে হবে। সেখানকার উপস্থিত একটা ব্যক্তিও সেই লেক পার হতে চাচ্ছিল না, কারণ তারা ভাবছিল যদি তারা লেকের পানিতে নামে তাহলে অ্যানাকোন্ডা তাদেরকে অ্যাটাক করে বসতে পারে। কিন্তু কোনো অপশন তো তাদের হাতে ছিল না, সামনে তো আগাতেই হবে। এরপর পানিতে চলতে চলতে জিয়ং নামের সেই ব্যক্তিটি হঠাৎ করে পানির ভিতরে ইশারা করতে থাকে। সবাই ভালোভাবে লক্ষ্য করে দেখে যে অলরেডি পানির নিচে অনেক বড় একটি অ্যানাকোন্ডা তাদেরকে অ্যাটাক করতে যাচ্ছে, যা দেখে সেখানে উপস্থিত সবাই খুবই দ্রুত সামনের দিকে এগুতে শুরু করে। কিন্তু পিছনে পড়ে যায় যে ব্যক্তি ভাই হারিয়েছে সেই ব্যক্তিটি। সে তখনও পর্যন্ত এতটাই পিছনে ছিল যে সে কোনোভাবেই নিজেকে আর সেখান থেকে রক্ষা করতে পারে না। সেই বৃহৎ আকৃতির অ্যানাকোন্ডাটি তাকে অ্যাটাক করে বসে। ল্যারি তখন তাকে বাঁচানোর জন্য একটি ছোট ডাল হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু এটা দিয়ে কি আর কোনো অ্যানাকোন্ডাকে তাড়ানো সম্ভব?
অ্যানাকোন্ডাটি তখন সেই ব্যক্তিকে পেঁচিয়ে নিয়ে তাকে গিলতে শুরু করে। এমনকি সেই অ্যানাকোন্ডা ব্যক্তিটাকে নিয়ে পানির নিচে ডুবে যায়। এরপর আমরা দেখতে পারি তারা সবাই জেফের সেই বোটের সামনে পৌঁছে যায়। বোটে পৌঁছানোর পর জেফ সেই মেডিসিনটি সেই মেয়েটিকে দিয়ে দেয়। লক্ষ্য করা যায় এখান থেকে থাইল্যান্ড অনেকটাই কাছে, তাই তারা সবাই প্ল্যান করতে থাকে যে এখান থেকে তারা থাইল্যান্ডে রওনা হবে। জেফ এ সময় ভিলেনের মতো মিষ্টি হেসে সবাইকে থামিয়ে দেয়। সে সবাইকে বলতে থাকে যে আমি কিন্তু কথা দিয়েছিলাম সুরক্ষিত রেখে সবাইকে আমি এখানে নিয়ে এসে আমার সেই মেডিসিনটি দিয়ে দেব। আমি আমার কথা রেখেছি। এখন যেভাবে হোক আমাকে তোমাদেরকে সহযোগিতা করতেই হবে, তা না হলে কোনো উপায় নেই। তখন সে পিচি বাচ্চা তাকে বলতে থাকে যে যদি এই বিষয়টার সাথে অ্যানাকোন্ডা জড়িত থাকে তাহলে কোনোভাবেই তোমাকে সহযোগিতা আমরা করতে পারবো না। পিচির এই কথা শুনে জেব রেগে গিয়ে একটি অস্ত্র বের করে তাদেরকে ভয় দেখাতে থাকে। বালেং নিজেও তখন একটি অস্ত্র বের করে নিয়ে এসে সবাইকে ভয় দেখাতে থাকে। কথায় আছে না, যেমন কুকুর তেমন মুগুর। বাকি সবার আর কি করার, এত হিংস্র দুইটা ব্যক্তির সাথে কি তারা পারে? তাই তারা তাদের কথা মতো চলতে বাধ্য হয়। এরপরে আমরা দেখতে পারি জিওং এবং সেই ছোট্ট বাচ্চাটিকে বেঁধে টোপ বানানো হচ্ছে। অ্যানাকোন্ডা তাদেরকে খেতে আসলে তারা সেই অ্যানাকোন্ডাকে অ্যাটাক করে বসবে। ছোট বাচ্চাটি তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি এসব কেন করছো? পথের মধ্যে যদি আমাদের কোনো কিছু হয়ে যায় তাহলে থাইল্যান্ডে গিয়ে তুমি কিভাবে তোমার সেই সার্কাস পার্টি কমপ্লিট করবে? বালিয়াং তার কথা শুনে হাসতে থাকে, বলতে থাকে তোমরা কি বোকা নাকি? তোমরা কি একটাবারও ভেবে দেখলে না যে এত কম সময়ের মধ্যে আমি এত টাকার মালিক কিভাবে হলাম? আজ থেকে মাত্র কয়েকটা বছর আগেই তো আমি তোমাদের সাথেই কাজ করতাম। তোমাদেরকে এখান থেকে নিয়ে যাচ্ছিলাম তোমাদের শরীরের অর্গানগুলোকে বিক্রি করার জন্য। আর এই ব্যবসা করেই আমি অনেক টাকার মালিক হয়ে গেছি। কিন্তু এখন আমি আমার প্ল্যান পরিবর্তন করেছি, কারণ তোমাদের এই অর্গান বিক্রি করার চেয়ে অ্যানাকোন্ডা ধরে নিয়ে গিয়ে যদি আমি বিক্রি করতে পারি তাহলে অনেক বেশি টাকা পাবো। তাই বলতেই পারো যে আমি বিজনেসটা এখন জেফের সাথে করতে চাচ্ছি। অন্যদিকে দেখা যায় যে বাকি দুজনকেও বেঁধে ফেলে। তবে তাদের দুজনের মধ্যে একটি মেয়ে বুঝতে পেরেছিল যে জেফের সাথে সঙ্গ না দিয়ে তো আর কোনো উপায় নেই, তাই সে চালাকি করে জেফের সাথে কথা বলতে শুরু করে। জেফও তার চাল বুঝতে পারে না। জেফ এ সময় তাকে মুক্ত করে দেয়। মেয়েটা তখন জেফের খুবই কাছাকাছি চলে আসে। তার চুলে হাত বুলিয়ে দিয়ে এমন ব্যবহার করতে থাকে যে সে জেফের প্রেমে পড়ে গেছে। এমনকি এরপর থেকে সে জেফের হয়ে কাজ করতে চায়। কিন্তু সে মেয়েটা সুযোগ পাওয়া মাত্র জেফের কোমর থেকে পিস্তল বের করে তাকে তাক করে বসে। সে বারবার জেফকে শ্যুট করারই চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই বন্দুক থেকে গুলি বের হচ্ছিল না। আসলে এই মেয়েটা তো কোনোভাবে জানে না যে এই পিস্তল কিভাবে চালাতে হয়। জেফ তখন তার হাত থেকে সেই পিস্তলটি আবারও কেড়ে নেয়। এরপর জেফ সে মেয়েটাকে শ্যুট করতেই যাচ্ছিল। অন্যদিক থেকে ল্যারি নিজেকে ছাড়িয়ে নিয়ে জেফকে একটি ভাঙা বোতলের কাচ দিয়ে পিছন থেকে আঘাত করে বসে। এরপর জেফ তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। শুরু হয়ে যায় তাদের দুজনের মধ্যেকার হাতাহাতি। আর এভাবে বেশ কিছুক্ষণ তাদের মধ্যে হাতাহাতি হওয়ার পর পিস্তল থেকে একটি গুলি বের হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে বোঝা যায় না যে এই গুলিটি কার লেগেছিল। অন্যদিকে দেখা যায় একটি অ্যানাকোন্ডা জিওং এবং সেই ছোট্ট বাচ্চার দিকে এগিয়ে আসছে। অ্যানাকোন্ডাটিকে দেখে তারা দুজন মিলে এত পরিমাণ ভয় পেয়ে যায় যে তারা যেন চোখের সামনে এখন মৃত্যু দেখতে পারছে। তবে বিলিয়ান তখন পিচাসের মতো দূর থেকে এগুলো দেখে তামসা করছিল। সে আসলে অপেক্ষা করছিল যে সে অ্যানাকোন্ডাটা যখনই তাদেরকে খেতে আসবে ঠিক তখনই তার হাতের দড়িটা সে ছেড়ে দেবে, ফলে সেই অ্যানাকোন্ডা এই ফাঁদের মধ্যে আটকে যাবে। তবে এ সময় বালিয়াংকে দেখে বোঝাই যাচ্ছিল যে সেই অ্যানাকোন্ডা দেখতে পেরে সে নিজেও ভয় পেয়ে গেছে। কিন্তু ঠিক যখনই সে উপরে তাকায় একটা দৃশ্য দেখতে পেরে সে একদমই হতভম্ব হয়ে যায়। উপর থেকে আরেকটি অ্যানাকোন্ডা তাকে তাক করে বসে আছে, অর্থাৎ সেখানে একটি নয় দুটি অ্যানাকোন্ডা এসেছে। সে তখন খুব ভালো করেই বুঝে ফেলে যে তার আর হয়তো বাঁচা হলো না। উপরে থাকা সেই অ্যানাকোন্ডা তাকে এখনই খেয়ে ফেলবে। তো যাই হোক, এরপরে টুপ করে সেই অ্যানাকোন্ডাটি তাকে তুলে নিয়ে যায়। আর এ সময় বালিয়াংয়ের হাতে থাকা সেই দড়িটি ছেড়ে যাওয়ার জন্য জিওং এবং সেই পিচির চারদিকে একটি জালের আবরণ তৈরি হয়। আসলেও এই জালটাই ছিল সে ফাঁদ যেটার মাধ্যমে তারা অ্যানাকোন্ডাকে ধরবে, কিন্তু এখন সেটা জিওং এবং সে পিচির জন্য ঢাল হিসেবে কাজ করে। সাপটি তখন তাদেরকে আর টার্গেট না করে পিছু হটতে থাকে। অন্যদিকে দেখা যায় সেই দুটা মেয়ের সাথে তখনও পর্যন্ত জেফের যুদ্ধ হচ্ছে। একটা মেয়েকে তখন জেফ মেরেই ফেলছিল। পেছন থেকে ল্যারি একটি ডাল হাতে নিয়ে তার মাথায় বাড়ি দিয়ে বসে। জেফ সঙ্গে সঙ্গে সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপরই তারা দুজন মিলে বাকি দুজনকে উদ্ধার করতে আসে, কিন্তু পিছনে তাকাতেই সবাই দেখতে পারে যে জেফ তখনও পর্যন্ত বেঁচে আছে। জেফ তখন অনেক বেশি আক্রমণাত্মক হয়ে যায়। সে তখন তাদের দিকে এগিয়ে আসতে থাকে। তবে ঠিক এই মুহূর্তেই একটি অ্যানাকোন্ডা এসে তাকে তুলে নিয়ে যায়। তবে তাদের চারজনের মধ্যে একজন মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। আসলে কিছুক্ষণ আগে যখন জেফের সাথে তাদের হাতাহাতি হচ্ছিল তখন আমরা কিন্তু একটি গুলির শব্দ শুনতে পেরেছি। ঠিক সে সময় সেই গুলিটি তার পেটে এসে লাগে। এ সময় তার পেট থেকে এত ব্লিডিং হতে থাকে যে বোঝাই যাচ্ছিল সে আর বেঁচে থাকবে না। ল্যারি তখন তাকে কোলে তুলে নেয়। তবে এই অবস্থাতেই সে সেখানেই মৃত্যুবরণ করে। এখন বেঁচে থাকলো মাত্র 3 জন। তাই তারা আর কোনোভাবে দেরি না করে সঙ্গে সঙ্গে সেই বোটে চলে আসে। তারা প্ল্যান করে খুবই দ্রুত এখান থেকে বোটের মাধ্যমে তারা পালিয়ে যাবে। এরপর ঠিক যখনই তারা বোট স্টার্ট করবে জিওং এর কাঁধে একটি কি যেন এসে লাগে।
জিয়ং সেটা হাতে নিতেই সবাই বুঝতে পারে যে এটা আসলে অজ্ঞান করার মতো একটি সিরিঞ্জ, যেগুলো কিনা অ্যানাকোন্ডাকে অজ্ঞান করার জন্য জেফ ব্যবহার করত। এ সময় দেখা যায় এই কাজটা আর কারো না, বরং জেফের। সে দূর থেকে তাক করে তাকে এভাবে অজ্ঞান করে ফেলেছে। তবে এ সময় জেফকে দেখেও অবাক না হয়ে পারা যায় না। এত কিছুর পরেও এই ব্যাটা নাকি এখনো পর্যন্ত বেঁচে আছে। আসলেও যে অ্যানাকোন্ডা তাকে ধরে নিয়ে যাচ্ছিল সেই অ্যানাকোন্ডার মাথা সে অলরেডি কেটে ফেলেছে। ভাবা যায় সে কতটা দুর্দান্ত। তো যাই হোক, এর পরের দৃশ্য আমরা দেখতে পারি জেফ অলরেডি তাদের তিনজনকে বেঁধে অ্যানাকোন্ডার টোপ হিসেবে রেডি করে ফেলেছে। এরপর সে চারিদিকে ধারালো তার বেঁধে দেয়, যেন অ্যানাকোন্ডা এগুলোর সাথে লেগে কেটে আলাদা হয়ে যায়। এরপর সে অ্যানাকোন্ডাকে আরও আকৃষ্ট করার জন্য চারিদিকে রক্ত ছিটিয়ে দেয়। এরপর সব ফাঁদ তৈরি হয়ে যাওয়ার পরে সেই সব ফাঁদগুলোকে অপারেট করার মতো একটি দড়ি সে তৈরি করে ফেলে, যেটা কিনা সে তার হাতের সাথে বেঁধে একটু দূরে দাঁড়িয়ে থাকে। সে আসলেও সে অ্যানাকোন্ডার জন্যই অপেক্ষা করছিল। এরপরই দেখা যায় বনের অনেকগুলো অ্যানাকোন্ডা সেদিকে ছুটে আসে। তাদের তিনজনকে সে অ্যানাকোন্ডাগুলো চারিদিক থেকে ঘিরে ফেলে। আর এই দৃশ্যগুলো দেখে দূর থেকে জেফ অনেকটাই মুচকি হাসতে থাকে। তার কর্মকাণ্ডগুলো দেখে বোঝাই যাচ্ছিল যে সে আসলে মানুষ না, যেন পশু। তবে ঠিক এই মুহূর্তেই হঠাৎ করে পুরো জঙ্গলে একটি আলোড়ন তৈরি হয়। পশু পাখিগুলো চারদিকে ছোটাছুটি শুরু করে দেয়। এমনকি সেখানকার অ্যানাকোন্ডাগুলোও সেখান থেকে পালাতে শুরু করে। তবে একটি মাত্র অ্যানাকোন্ডা তখনও পর্যন্ত তাদেরকে টার্গেট করে বসে থাকে। ঠিক এই মুহূর্তে আমরা সবচেয়ে বড় সেই অ্যানাকোন্ডা অর্থাৎ কিমসন অ্যানাকোন্ডাকে দেখতে পারি, যে অ্যানাকোন্ডাই ছিল পুরো জঙ্গলের ত্রাস, যার উপস্থিতির জন্যই পুরো জঙ্গল তছনছ হয়ে যেত। কিমসন তখন সেখানে থেকে যাওয়া অ্যানাকোন্ডার উপরে আক্রমণ করে ফেলে। চোখের পলকে সে অ্যানাকোন্ডাকে এক মুহূর্তে শেষ করে ফেলে। সে এতটাই হিংস্র ছিল যে তার প্রজাতির প্রত্যেকটা প্রাণীকেও সে ছাড়ত না। তার শিকার ভাগাভাগি করা তো দূরে থাক, তার শিকারের দিকে কেউ চোখ তুলেও তাকাতে পারত না। এই অ্যানাকোন্ডাকে এত কাছ থেকে দেখতে পেরে তারা তিনজন প্রচণ্ড ঘাবড়ে যায়। তারা বুঝতেই পারছিল যে এখন তার পেটে যাওয়া ছাড়া আর কোনো ওয়ে নেই। জেব তখন এই দৃশ্যগুলো দেখে অনেকটাই যেন খুশি হতে থাকে, কারণ তো তার স্বপ্ন একটাই, অ্যানাকোন্ডা ধরতে হবে, শহরে নিতে হবে, তাকে কোটিপতি হতে হবে। এরপর সেই অ্যানাকোন্ডা তিনজনকে প্যাঁচ দিয়ে তাদেরকে খেতেই যাচ্ছিল। জেব তখন তার দড়িটি ছেড়ে দেয়, যার ফলে সেই অ্যানাকোন্ডা জালে আটকে যায়। জালে আটকে যাওয়ার পরে এই অ্যানাকোন্ডা এত পরিমাণ ছটফট করতে থাকে যে চারদিকে যেন একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়। অ্যানাকোন্ডাটি কোনোভাবেই সেই জাল থেকে বেরিয়ে আসতে পারে না। শেষ পর্যন্ত সেই অ্যানাকোন্ডা দাঁতের মাধ্যমে মেইন দড়িটি কেটে দেয়। এর ফলে সেই দড়ি থেকে সে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু তখনও পর্যন্ত জালের বেশ কিছু অংশ তাকে জড়িয়ে ধরেছিল। জেব এ সময় একটি সুযোগ বুঝে সেই দড়িটি আবারও টেনে ধরে। কিন্তু এই অ্যানাকোন্ডার সাথে একটা মানুষ কি কোনোদিনও পারবে? জেফকে যেন সেই অ্যানাকোন্ডা চারিদিকে ছ্যাঁচড়াতে শুরু করে। শেষ পর্যন্ত জেফ দুটি গাছের মধ্যে আটকে পড়ে। সে যেন কোনোভাবেই সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। তার শরীরের উপরে দুটি গাছ থেকে বেশ চাপ তৈরি করেছে। আর এই সুযোগেই অ্যানাকোন্ডা ফিরে এসে জেফকে আক্রমণ করে বসে। জেফকে তখন সেই অ্যানাকোন্ডা পেঁচিয়ে ধরে। এমনভাবে সে পেঁচাতে শুরু করে যে তার হাড়গোড় একদমই ভেঙে যেতে থাকে। অন্যদিকে তারা তিনজন মিলে খুবই চেষ্টা করতে থাকে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই তারা বাঁধন খুলতেই পারছিল না। কিমসন অ্যানাকোন্ডা অলরেডি জেফকে এমনভাবে পেঁচিয়ে ধরেছে যে তার মুখ থেকে রক্ত আসতে শুরু করে। শেষ পর্যন্ত সেই অ্যানাকোন্ডা তাকে গিলেও ফেলে। অন্যদিকে দেখা যায় সে ছোট্ট বাচ্চাটি দাঁত দিয়ে দড়ি কাটতে শুরু করেছে, কারণ তারা জানতো এখন তো তাদের পালা। কিমসন অ্যানাকোন্ডা জেফকে গিলেছে, এখন তাদেরকে গিলতে আসবে। বাচ্চাটি তখন প্রাণপণ চেষ্টা করে সেই বাঁধনটি কাটতে সক্ষম হয়। এরপর সে বাকি দুজনকেও সেখান থেকে মুক্ত করে দেয়। কিন্তু তারা পিছনে তাকিয়ে দেখে ক্রিমসন অ্যানাকোন্ডা তাদেরকে অ্যাটাক করে বসেছে। অ্যানাকোন্ডার ভয়ে তারা একটি বক্সের পাশে নিজেদেরকে লুকিয়ে নেয়। তবে ছোট বাচ্চাটি সেই বক্সের ভিতরে ঢুকে যায়। তবে দুর্ভাগ্যবশত সেই বক্সের ভিতরে অ্যানাকোন্ডা ঢুকতে শুরু করে। খুবই কাছ থেকে অ্যানাকোন্ডাটিকে দেখে সেই বাচ্চাটি কাঁদতে শুরু করে, কিন্তু কোনোভাবেই সে তো বের হতে পারে না, কারণ সেই বক্সে পিছনে কোনো দরজায় ছিল না। সে তখন নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে। ঠিক যখনই সেই অ্যানাকোন্ডা তাকে খেতেই যাচ্ছিল তখন বাকি দুজন তাকে সেখান থেকে উদ্ধার করে নেয়। এরপর তারা তিনজন মিলে আবারও প্রাণপণ ছুটতে শুরু করে। তবে তারা তিনজন মিলে পালাবে কোথায়? এই জঙ্গলের রাজা তো কিমসন অ্যানাকোন্ডা। তারা যেখানেই যাচ্ছিল অ্যানাকোন্ডা যেন কোনোভাবেই তাদের পিছু ছাড়ে না। শেষ মুহূর্তে তারা তিনজন সেই অ্যানাকোন্ডার মুখোমুখি হয়ে যায়। তারা তিনজন মিলেই সেই অ্যানাকোন্ডাকে খুব কাছ থেকে দেখতে পেরে বুঝতে পারে যে তাদের আর কোনো ওয়ে নেই, এখন তাদেরকে মরতেই হবে। তাই তারা তখন আর মুভ করে না। অবাক দৃষ্টিতে ভয়ঙ্কর অ্যানাকোন্ডাকে তারা দেখতে থাকে। এ সময় সেই অ্যানাকোন্ডাটি খুবই ক্ষিপ্র গতিতে তাদের দিকে ছুটে আসতে থাকে। কিন্তু প্রচণ্ড সৌভাগ্যবশত সেই অ্যানাকোন্ডার মুখ দুভাগে বিভক্ত হয়ে যায়। ক্রিমসন অ্যানাকোন্ডা তখন মাটিতে আছড়ে পড়ে। তার যাত্রা হয়তো এখানেই শেষ। তবে এই দৃশ্যগুলো বাকি তিনজন যেন কোনোভাবে বিশ্বাসই করতে পারছিল না, কারণ তারা তো ভাবতেই পারেনি যে এইভাবেও কখনো কেউ বেঁচে যেতে পারে। তারা হতবম্ব হয়ে সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে।
জেফ হয়তো সবার সাথে খুবই খারাপ কাজ করেছে, সে এখন বেঁচে নেই, কিন্তু শেষমেশ তারই তৈরি করা ফাঁদে সেই অ্যানাকন্ডাটি মারা গেল, যার কারণে তারা তিনজন খুবই অদ্ভুতভাবে বেঁচে গেল। এরপর সেই তিনজন আর কোনোভাবে দেরি না করে সেই ছোট্ট বোটটি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর এই সুন্দর দৃশ্যের মধ্যে দিয়ে আজকের এই ভয়ানক গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে একটু ভুলবেন না। পাশাপাশি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গল্পটি শেষ হওয়ার মধ্য দিয়ে আমারও চলে যাওয়ার সময় হয়ে গেল। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।